স্টুডেন্টস, আমরা ক্লাস 11 এর পলিটিক্যাল সায়েন্স পড়ে দিচ্ছি। আজকে পঞ্চম অধ্যায় গণতন্ত্র, একনায়কতন্ত্র, ডেমোক্রেসি অ্যান্ড ডিক্টেটরশিপ। তো গণতন্ত্র সবাই সম্পর্কে আমাদের কম বেশি ধারণা আছে, কারণ আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। ঠিক আছে, আমাদের দেখো সার্বজনীন প্রাপ্তবয়স্কার ভোটাধিকার আছে, আমরা নিজেরাই ভোট দিই। ঠিক আছে, আমরা ভোট দিয়ে আমাদের প্রতিনিধি পাঠাই, তারাই আমাদের শাসন করে, আমাদের শাসন বিভাগে তারাই নিয়োজিত হয়। আমাদের দ্বারা ভোট দিয়ে জনগণের ভোটেই নেতা মন্ত্রী হয়। ঠিক আছে, আবার আমরা তাদের কাজের সমালোচনা করি। এই হচ্ছে গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য, মানে আমাদের রাজনৈতিক ক্ষমতা আছে আর কি। ঠিক আছে, এবার দেখো গণতন্ত্র এমন একটি শব্দ, আর একনায়কতন্ত্র হচ্ছে এমন একটা যেখানে কিন্তু একজনের মূল শাসন একজন, যেমন হিটলার, হ্যাঁ, বা ফ্যাসিবাদী মুসলিনি, এরা হচ্ছে একনায়কতন্ত্রের প্রকৃষ্ট উদাহরণ। এবার দেখো, গণতন্ত্র এমন একটি শব্দ যা যুগ যুগ ধরে রাজনৈতিক চিন্তা জগতে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। গণতন্ত্র শব্দটির প্রথম প্রয়োগ দেখা যায় খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে। সর্বপ্রথম গ্রিকরা এই শব্দটি ব্যবহার করেন, কারণ গ্রিকে পলিস নগরাষ্ট্র হয়েছিল, ওরাই গণতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন। গণতন্ত্র শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ডিমোক্রেসি। ডিমোস এবং ক্রেটোস এই দুটি গ্রিক শব্দের সমন্বয়ে ডিমোক্রেসি বা গণতন্ত্র কথাটির উৎপত্তি। ডিমোস এর অর্থ হলো জনগণ, পিপুল, এবং ক্রেটোস এর অর্থ হলো রুল, শাসন, অর্থাৎ জনগণের শাসন। গণতান্ত্রিক কথাটির ব্যুৎপত্তিগত অর্থ হলো জনগণের শাসন। মিনিং দেখো, বিভিন্ন সময়ে রাষ্ট্রনীতিবিদরা গণতন্ত্র শব্দটিকে ভিন্ন ভিন্ন অর্থে এবং ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে প্রয়োগ করেছে। গণতন্ত্রকে মোটামুটিভাবে ব্যাপক এবং সংকীর্ণ দুটি দিক থেকে আলোচনা করা যেতে পারে। দেখো, ব্যাপক অর্থে গণতন্ত্র কি? ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে এমন একটি সমাজ ব্যবস্থাকে বোঝায় যেখানে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রভৃতি সব ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত থাকে। ঠিক আছে, দেখো আবার বোঝো, রাজনৈতিক সাম্য থাকবে যেটা আমাদের আছে, সামাজিক সাম্য আছে, আমাদের সমাজে উঁচু নিচু কেউ নেই, সবই সমান, অর্থনৈতিক প্রভৃতি ক্ষেত্রে সব ক্ষেত্রেই সাম্য প্রতিষ্ঠিত হবে, সেটা হচ্ছে ব্যাপক অর্থে গণতন্ত্র। অন্যভাবে বলা যায়, ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে একটি বিশেষ সমাজ ব্যবস্থা, একটি বিশেষ রাষ্ট্র ব্যবস্থা, একটি বিশেষ শাসন ব্যবস্থা, এমনকি একটি বিশেষ অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায়। বার্নস এর মতে আদর্শ হিসেবে গণতন্ত্র হলো এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে সব মানুষ সমান না হলেও এক অর্থে সম মর্যাদার অধিকারী। মানুষের ধনী দরিদ্র সব রকম আছে, কিন্তু সমান না হলেও কিন্তু তাদের মর্যাদার কিন্তু সবার সমান, মানুষ হিসেবে সবাই সমান মর্যাদা প্রতিষ্ঠিত। এরূপ সমাজে প্রত্যেকেই সমাজের অবিচ্ছেদ্য এবং একান্ত প্রয়োজনীয় অংশ। আবার সাম্যের উপর ভিত্তি করে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে অভিহিত করা হয়। গণতান্ত্রিক রাষ্ট্রে চূড়ান্ত কর্তৃত্ব জনগণের হাতে অর্পিত। আমি যেটা বলছিলাম যে জনগণই সরকার নিয়ন্ত্রণ করে, অর্থাৎ চূড়ান্ত ক্ষমতা জনগণের আছে। সরকার যদি জনগণের বিরুদ্ধে কাজ করে, সেই সরকারকে ফেলে দেওয়ার ক্ষমতা জনগণের আছে। ধনী, নির্ধন, অভিজাত, অভাজন, স্ত্রী, পুরুষ প্রভৃতি নির্বিশেষে প্রতিটি মানুষ যখন রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করতে পারে, তখন সেই রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়। বিবেকানন্দের ভাষায় বলা যেতে পারে, গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো শ্রেণী নেতৃত্ব করুক না কেন, জনগণই হলো চূড়ান্ত ক্ষমতার উৎসস্থল। আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো শ্রেণীর নেতৃত্ব করুক না কেন, জনগণই হলো চূড়ান্ত ক্ষমতার উৎস। কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। সমাজতন্ত্রবাদীদের মতে সমাজে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত না হলে প্রকৃত গণতান্ত্রিক সমাজ গঠন করা কখনোই সম্ভব নয়। অধ্যাপক লাস্কেও মন্তব্য করেছেন যে অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন। বস্তুত মানুষকে তার ন্যূনতম অভাব থেকে মুক্তি দিতে না পারলে তার কাছে রাজনৈতিক গণতন্ত্রের কোনো মূল্যই থাকে না। আসলে রাজনৈতিক গণতন্ত্র তো বুঝলাম, কিন্তু অর্থনৈতিক গণতন্ত্র যদি না থাকে, মানুষ যদি খেতে না পায়, তাহলে তার রাজনৈতিক গণতন্ত্র সে করবে কি? দেখো, সংকীর্ণ অর্থ গণতন্ত্র। সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা সরকার, ডেমোক্রেটিক গভর্নমেন্টকে বোঝায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়াত রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন এর মতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো সেই শাসন ব্যবস্থা জনগণের জন্য, জনগণ কর্তৃক পরিচালিত জনগণের শাসন। আবার শোনো কি বলেছেন আব্রাহাম লিঙ্কন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো সেই শাসন ব্যবস্থা যা জনগণের জন্য, জনগণ কর্তৃক পরিচালিত জনগণের শাসন। কিন্তু লিঙ্কন প্রদত্ত সংজ্ঞাটির ব্যাখ্যা প্রদানের প্রশ্নে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে যথেষ্ট মত পার্থক্য লক্ষ্য করা যায়। হচ্ছে জনগণের শাসন, গভর্নমেন্ট অব দ্য পিপল বলতে অনেক সময় সরকারের প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত বা স্বাভাবিক আনুগত্য প্রদর্শনকে বোঝাতে চান। কিন্তু সুইজি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীদের মতে জনগণের শাসন বলতে বোঝায়, এক, জনগণই হলো শাসন ব্যবস্থার উৎসস্থল, এবং দুই, জনগণ ও সরকার একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত। আবার দেখো, আবার শাসন কার্য পরিচালনায় জনগণের অংশগ্রহণকে জনগণ কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থা, গভর্নমেন্ট বাই দ্য পিপুল বলা হয়। সিলি মতে গণতন্ত্র হলো সেই শাসন ব্যবস্থা যাতে প্রত্যেকের অংশগ্রহণ করার অধিকার আছে।
তবে বর্তমানে বিপুল পরিমাণ জনসংখ্যার জন্য জনগণ প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে না, তাই তারা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরোক্ষভাবে দেশ শাসন করে। যে আমরা যাদের ভোট দিয়ে পাঠাই তারা কি আমরাই শাসন করছি, কিন্তু আমরা সবাইকে সেখানে তো পার্লামেন্টে যেতে পারবো না, তাহলে আমরা আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি। ভোট দেওয়া মানে কি আমাদের সেই প্রতিনিধির প্রতি সমর্থন আছে, এটাই তো ভোটের নমুনা, ভোটের অর্থ। তাছাড়া দেশের প্রতিটি মানুষ কখনোই শাসন কার্য পরিচালনা অংশগ্রহণ করার উপযুক্ত হলে বিবেচিত হতে পারে না। উন্মাদ, অপরাধী, দেউলিয়া, নাবালক প্রভৃতি ব্যক্তিকে সব দেশে শাসন কার্যে অংশগ্রহণ করার অধিকার থেকে বঞ্চিত করা হয়। আমাদের প্রশ্ন আসে যে শাসন কার্যে কে ভোট দেওয়ার অধিকার থাকে না আর কি। হ্যাঁ, উন্মাদ, অপরাধী, দেউলিয়া, নাবালক প্রভৃতি ব্যক্তিকে এদের ভোট দেওয়ার অধিকার কিন্তু থাকে না। সুতরাং গণতন্ত্র বলতে সংখ্যাগরিষ্ঠের শাসনকেই বোঝায়। ডাইসিকে অনুসরণ করে বলা যায় যে শাসন ব্যবস্থায় তুলনামূলকভাবে জনসংখ্যার একটি গরিষ্ঠ অংশের হাতে শাসন ক্ষমতা অর্পিত থাকে, তাকে গণতন্ত্র বলে অভিহিত করা হয়। লর্ড ব্রাইসের মতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শাসন ক্ষমতা দেশের সকলের হাতে অর্পিত থাকলেও কার্যত তা সংখ্যাগরিষ্ঠের শাসনে পর্যবসিত হয়। এবার দেখো জনগণের জন্য শাসন ব্যবস্থা, গভর্নমেন্ট ফর দ্য পিপল বলতে সেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা সরকারকে বোঝায় যা সকলের স্বার্থে কাজ করে। এরূপ সরকার কোনো বিশেষ ব্যক্তি, গোষ্ঠী বা শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য কাজ করবে না। আপামর জনসাধারণের কল্যাণ সাধনই হলো এরূপ সরকারের প্রাথমিক কর্তব্য। এবার দেখো সংজ্ঞা, সর্বাধুনিক সংজ্ঞা। সাম্প্রতিককালে জোসেফ সুমপিটার, রবার্ট ডাল, জি.সি. ফিল্ড, প্লামেনাস, কার্ল পপার প্রমুখ গণতন্ত্রের সর্বাধুনিক সংজ্ঞা প্রদান করেছেন। সোম পিটারের মতে গণতন্ত্র হল গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা, কিন্তু রবার্ট ডাল গণতান্ত্রিক পদ্ধতিকে বিভিন্ন স্বার্থগোষ্ঠী, ইন্টারেস্ট গ্রুপস এর মধ্যে সমঝোতার একটি প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করেছেন। আবার জি.সি. ফিল্ড গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলে সেই শাসন ব্যবস্থাকে বোঝাতে চেয়েছেন যেখানে সরকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে জনসাধারণ সক্রিয়ভাবে প্রভাবিত করতে সক্ষম হবে। সরকারকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম, জনগণ যেটা চায় সেটা সরকার করতে বাধ্য। এই হচ্ছে জনগণের দ্বারা প্রভাবিত হয়ে সরকার সেই রকম সিদ্ধান্ত করার চেষ্টা করতে হবে। জনগণের কাজ করতেই হবে সরকারকে, নাহলে সরকারকে জনগণ ফেলে দেবে। প্রায় অনুরূপ সংজ্ঞা প্রদান করেছেন প্লামেনাস। তার মতে শাসিতের দ্বারা স্বাধীনভাবে নির্বাচিত এবং তাদের কাছে দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে গঠিত শাসন ব্যবস্থা হল গণতন্ত্র। কিন্তু পপার জনগণ বা সংখ্যাগরিষ্ঠ মানুষের শাসনকে গণতন্ত্র বলে মেনে নিতে রাজি না। তার মতে গণতন্ত্র হল এমন কতগুলি প্রতিষ্ঠান যেগুলির মাধ্যমে জনসাধারণ শাসকদের নিয়ন্ত্রণ এবং প্রয়োজনে ক্ষমতাচ্যুত করতে পারে। বা দেখো নেচার, প্রকৃতি। বর্তমানে গণতন্ত্রকে জনমত পরিচালিত শাসন ব্যবস্থা বলে বর্ণনা করা হয়, কারণ এর মাধ্যমে জনগণের মতামত, আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা অনিচ্ছার প্রকাশ ঘটে। তাই জনমতকে অস্বীকার করার ক্ষমতা কোনো সরকারের নেই। জনমত বিরোধী কোনো আইন যাতে পরিণত না হয় সেদিকে সরকারকে সদা সতর্ক দৃষ্টি রাখতে হয়। জনস্বার্থ বিরোধী কোনো আইন পরিণত হওয়ার অর্থ প্রতিকূল জনমতের সম্মুখীন হওয়া, তার ফলে পরবর্তী নির্বাচনে সরকার পক্ষের পরাজয় অনিবার্য হয়ে ওঠে। তাই গণতন্ত্রে জনমতকে বিশেষ মূল্য দেয়। তুমি সরকারে গিয়ে এমন কোন জনমত বিরোধী আইন প্রণয়ন করলে তখন তো সরকার তোমাকে পরেরবার আর ভোটই দেবে না, তাহলে সরকার গঠিত হতে হবে না, সেই পার্টি হেরে যাবে। অনেক সময় গণতন্ত্রকে শাসিতের সম্মতির উপর প্রতিষ্ঠিত শাসন, রুল বেসড অন কনসেন্ট বলে আখ্যা দেওয়া হয়। এরূপ শাসন ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় বা দল সরকার পরিচালনা করবে এবং সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায় বা দল সরকারি নীতি এবং কার্যাবলীর গঠনমূলক সমালোচনা করে সরকারকে সংযত রাখবে। গণতন্ত্রে একটা বিরোধী দল চাই, ঠিক আছে। যে দল আমাদের দেশ তো বহুদলীয় শাসন ব্যবস্থা, যে দল সংখ্যাগরিষ্ঠ সে সরকার গঠন করে, আর যারা প্রধান বিরোধী সংখ্যাগরিষ্ঠ তারা বিরোধী দলে বসে। আর অন্য দল থাকেই বিরোধী দলে বসে। কি বিরোধী দলের কি করবে? বিরোধী দল শুধু গণতন্ত্রে সরকারকে শুধুমাত্র তাদের পছন্দ নয় প্রত্যেকটা কাজে বিরোধিতা করা ঠিক নয়, গঠনমূলক বিরোধিতা করতে হবে। বিরোধী দলের গণতন্ত্রের ভূমিকা কি? গঠনমূলক বিরোধিতা, মানে সমালোচনা করতে হবে সরকারের কাজে। সরকার যদি ভুল পথে পরিচালিত হয় তখন সরকার গঠনমূলক সমালোচনা করা বিরোধী দলের দরকার। এই জন্য গণতন্ত্রে কিন্তু বিরোধী দলের স্ট্রংলি দরকার। সবাই সব ভোট এক পার্টি পেয়ে গেল, এটা কোনো ভালো গণতন্ত্রের উদাহরণ হতে পারে না। স্ট্রং বিরোধী দল চাই। সংখ্যালঘিষ্ঠ বিরোধী পক্ষ যেমন সরকারকে শাসন কার্য পরিচালনায় সাহায্য সহযোগিতা করবে, তেমনি সরকারও বিরোধী পক্ষের মতামতকে শ্রদ্ধার চোখে দেখবে। বিরোধী দল যদি কোনো মতামত প্রদান করে তা সরকারকে সেটা শ্রদ্ধার চোখে দেখতে মেনে নিতে হবে। এইভাবে সরকার ও বিরোধী পক্ষের অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠের মধ্যে আলাপ আলোচনা, পারস্পরিক বোঝাপড়া ইত্যাদির মাধ্যমে গণতন্ত্রের সাফল্য আসতে পারে। তাহলে সাফল্য হবে। বিরোধীদের কথা যদি গণতান্ত্রিক সরকার শোনে, মানে প্রধানমন্ত্রী যদি বিরোধী দলের কথা না শোনে তাহলে সরকার সাফল্য আসতে পারবে না, কিন্তু যদি শোনে তাহলেই সাফল্য হবে। তাই বারকার গণতন্ত্রকে আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থা, সিস্টেম অফ গভর্নমেন্ট বাই ডিসকাশন বলে বর্ণনা করেছেন। যেমন বিভিন্ন বিষয়ে আমাদের দেশের সরকার কি প্রধানমন্ত্রী কি করে, বিভিন্ন দলের নেতা নেত্রীদের ডেকে তাদের সাথে আলাপ আলোচনা করে, ঠিক আছে, কোনো বিষয় নিয়ে।
কিন্তু মার্ক্সবাদীরা মনে করেন যে ধন বৈষম্যমূলক সমাজে প্রকৃত গণতন্ত্র কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না, কারণ অর্থনৈতিক ও সামাজিক সাম্যের অভাবে রাজনৈতিক সাম্য স্বাধীনতা দিবা স্বপ্নের মতোই অলিক বা মিথ্যা বলে প্রতিপাত হয়। এবার দেখো প্রকারভেদ। সরকার গঠন ও পরিচালন পদ্ধতির ভিত্তিতে সাধারণভাবে গণতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, দুই হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র দেখো ডাইরেক্ট ডেমোক্রাসি। সংজ্ঞা প্রকৃতি দেখো ডেফিনেশন নেচার। প্রত্যক্ষ গণতন্ত্র বলতে সেই শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে জনসাধারণ প্রত্যক্ষভাবে এবং সক্রিয়ভাবে শাসন কার্য পরিচালনা অংশগ্রহণ করতে পারে। এই শাসন ব্যবস্থার নাগরিকরা বছর একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট স্থানে সমবেত হয়ে আইন প্রণয়ন, শাসন বিষয়ক নীতি নির্ধারণ, সরকারি আয় ব্যয় নিয়ন্ত্রণ, পররাষ্ট্র নীতি নির্ধারণ, যুদ্ধ ও শান্তি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, এমনকি বিচার কার্য সম্পাদন করে। প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনগত সার্বভৌমিকতা এবং রাজনৈতিক সার্বভৌমিকতার মধ্যে কোনো রূপ পার্থক্য নিরূপণ করা হয় না। প্রাচীন গ্রিস ও রোমে এরূপ প্রত্যক্ষ গণতন্ত্র প্রবর্তিত ছিল। বর্তমানে সুইজারল্যান্ডে এরূপ শাসন ব্যবস্থা প্রবর্তিত রয়েছে। আসলে এটা খুব প্রাচীন গ্রিসে ছিল, কারণ ছোট রাষ্ট্র ছিল সম্ভবত, এখন সম্ভব নয়, তবে সুইজারল্যান্ডে কিন্তু আছে এখনো। গুণাবলী দেখো। প্রত্যক্ষ গণতন্ত্রের সমর্থনে সাধারণত যেসব যুক্তি অবলম্বন সেগুলো হচ্ছে এক, গণতন্ত্রের অর্থ যদি জনগণের শাসন হয় তবে কেবল প্রত্যক্ষ গণতন্ত্রকেই প্রকৃত গণতন্ত্র বলে অভিহিত করা যায়, কারণ এখানে জনসাধারণ তাদের প্রতিনিধির পরিবর্তে নিজেরাই প্রত্যক্ষভাবে সরকারের যাবতীয় কার্য পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায়। দুই, এরূপ গণতন্ত্র অত্যন্ত সহজ ও সরল প্রকৃতি সম্পন্ন হয়। তিন, প্রত্যক্ষ গণতন্ত্রে জনসাধারণ প্রত্যক্ষভাবে সরকার পরিচালনার সুযোগ পায় বলে তাদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়, তেমনি তাদের রাজনৈতিক চেতনা ও দেশাত্মবোধ বৃদ্ধি পায়। চার, অনেকের মতে প্রত্যক্ষ গণতন্ত্রে প্রত্যেকে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায় বলে সরকারের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকে না, তাই এরূপ শাসন ব্যবস্থা বিপ্লব বা গৃহযুদ্ধ সম্ভাবনা থেকে মুক্ত বলে অভিমত করা হয়। কেউ তো সবাই নিজেরাই শাসন করছে, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, তাহলে রাজার সাথে বিরোধের কি আছে? অতএব গৃহযুদ্ধ কিছু নেই, বিপ্লব কিছু নেই। প্রত্যক্ষ গণতন্ত্রে আমলাতান্ত্রিক মানসিকতা প্রসার লাভ করতে পারে না। ছয়, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মতো এই ব্যবস্থা ব্যয়বহুল নয়। সাত, পরোক্ষ গণতন্ত্রে আইন প্রণয়নের জন্য যে পদ্ধতি অনুসৃত হয় তা কেবল জটিলই নয়, সেই সঙ্গে তার সময়ের অপচয়কারীও বটে। কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণ একটি নির্দিষ্ট স্থানে সমবেত হয়ে আইন প্রণয়ন করে বলে তা যেমন সহজ ও সরল হয়, তেমনি তাতে সময়ের অপচয় হয় না। আর এরূপ গণতন্ত্রে জনসাধারণ প্রত্যক্ষভাবে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করতে পারে বলে এখানে সরকারের স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। নয়, এরূপ গণতন্ত্রে সকলেই শাসন কার্য পরিচালনায় সমানভাবে অংশগ্রহণের সুযোগ পায় বলে তাদের মধ্যে হীনমন্যতা সৃষ্টি হতে পারে না, তাদের মধ্যে দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠা অনেক বেশি বৃদ্ধি পায়। এবার দেখো ডিমেরিটস, দোষ সমূহ কি, এরকম করা তো মুশকিল। প্রত্যক্ষ গণতন্ত্রের দোষ ত্রুটিগুলি কোনো মতে উপেক্ষণীয় নয়। এক, এরূপ শাসন ব্যবস্থায় সর্বাপেক্ষা বড় ত্রুটি হল বৃহদায়তন রাষ্ট্রে প্রত্যক্ষ গণতন্ত্র কেবল অকাম্যই নয়, অকার্যকরও বটে, কারণ বিশাল আয়তন রাষ্ট্রের বিপুল পরিমাণ জনগণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত আইন প্রণয়ন করবে, এরূপ কল্পনা করে নিছক কষ্ট কল্পনা ছাড়া আর কিছুই নেই। আমাদের ভারতবর্ষে এত লোক যদি একটা জায়গায় কোথায় জড়ো হবে, কোথায় গিয়ে আইন প্রণয়ন করবে, এটা সম্ভব নয়, বড় দেশে সম্ভব নয়। গ্রিসে নগরাষ্ট্রে ছোট ছোট যেখানে লোক সংখ্যা খুব কম ছিল সেখানে সম্ভব ছিল, এখন সেটা আর সম্ভবই নয়। তাছাড়া বিশেষ করে একটি বিষয় আইন প্রণয়ন কিংবা নীতি নির্ধারণ করার সময় নানা প্রকার জটিলতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, যেমন কেননা এরূপ ক্ষেত্রে প্রত্যেকে নিজের নিজের অভিমত জ্ঞাপন করতে আগ্রহী পড়ে। পরস্পর বিরোধী অসংখ্য মতামতের মধ্যে সমন্বয় সাধন করে আইন প্রণয়ন কিংবা নীতি নির্ধারণ করা অসম্ভব হয়ে দাঁড়ায়, কারণ এক একজন এক এক রকম। দেখো রাষ্ট্রবিজ্ঞানে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম মতবাদ দেয়, তা সেরকম আইন প্রণয়ন করতে হলে এক একজন এক এক রকম বলবে। তা সবার ওরকম করতে হলে ভারতে 130 কোটি লোক, সেখানে 130 কোটি মতবাদ হলো, তার কি করে হবে? আইন হতে সম্ভবই না। রাষ্ট্র পরিচালনার মতো জটিল কার্য সম্পাদন করার জন্য যে রাজনৈতিক জ্ঞান ও বিচক্ষণতার প্রয়োজন সাধারণ নাগরিকদের সকলের মধ্যে তা থাকে না, ফলে অনেক সময় এরূপ শাসন ব্যবস্থায় জনস্বার্থ বিরোধী কার্যাবলী সম্পাদিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেন। চার, দেখো প্রত্যক্ষ গণতন্ত্রের জনসাধারণের মধ্যে উদ্যোগের অভাব ঘটলে, অর্থাৎ নির্লিপ্ততা প্রাধান্য লাভ করলে মুষ্টিমেয় ব্যক্তির হাতে রাষ্ট্রীয় ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা থাকে, ফলে গণতন্ত্র কার্যত স্বৈরতন্ত্রে রূপান্তরিত হয়। 5, অনেকে প্রত্যক্ষ গণতন্ত্রকে শিল্প, সাহিত্য, সঙ্গীত, চারুকলা প্রভৃতির বিরোধী বলে মনে করেন, কারণ প্রত্যেকে যদি রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করে তবে ওই সব বিষয়ে ক্রমাগত অবহেলিত হতে থাকে, ফলে দেশে সর্বাঙ্গীন বিকাশ ব্যাহত হয়। সবাই যদি এক কাজ করে তাহলে তো মুশকিল, ঠিক না? সেই 10 মিলে করি কাজ হবে না, তখন কি হবে? সব মিলে পণ্ড হবে কাজ, ঠিক আছে। 6 নম্বর, এরূপ শাসন ব্যবস্থা জরুরি অবস্থায় উপযোগী নয় বলে সমালোচনা করা। জরুরি অবস্থার সময় একেবারেই নয়। আমাদের যে বৈদেশিক কোনো আক্রমণ করে গেছে, আমরা এখন সবাই এক জায়গায় জড়ো হয়ে হিসাব করতে পারবো কখন আক্রমণ করব কি করবো না, এটা সম্ভব না, তার আগে তো দেশ দখল হয়ে যাবে।
বহিঃশত্রুর আক্রমণ কিংবা অভ্যন্তরীণ গোলযোগের সময় যখন অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন, প্রত্যক্ষ গণতন্ত্রে তখন জনগণ তর্ক বিতর্ক করে অযথা কালক্ষেপ করে, অর্থাৎ সময় নেই, তখন কালক্ষেপ করার সময় নেই। সাত দেখো, ধর্ম, ভাষা, সংস্কৃতি প্রভৃতির কাছে জনগণের মধ্যে বৈচিত্র্য থাকলে এরূপ শাসন ব্যবস্থার সাফল্যের সম্ভাবনা একরকম নেই বললেই চলে। আর সাধারণ মানুষ যখন সরকারের যাবতীয় কার্য পরিচালনায় অংশগ্রহণ করে তখন তারা নিজেদের সম্পর্কে অতিরিক্ত উচ্ছ্বাস পোষণ করতে শুরু করে। একে অপরের চেয়ে কোনো অংশে ছোট নয়, এই ধারণার বশবর্তী হয়ে জনগণ যখনই কোনো কাজ করতে চায় তখন বিপদগামী হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। বলা বাহুল্য, এই বিপদগামিতার অর্থ হলো শাসন কার্যে বিশৃঙ্খলা সৃষ্টি। বস্তুত সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনার জন্য যে শিক্ষা, কর্তব্য পরায়ণতা এবং দেশাত্মবোধের প্রয়োজন তা সকলের মধ্যে থাকে না, ফলে এরূপ শাসন ব্যবস্থা কার্যত ব্যর্থ হয়ে পড়তে বাধ্য। পরিশেষে বলা যায়, প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বৃদ্ধি যে কোনো যুক্তি অবতারণা করা হোক না কেন, এরূপ শাসন ব্যবস্থার উপযোগিতার কথা বিবেচনা করে বর্তমানে অনেক গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারকে নিয়ন্ত্রণ করার জন্য গণভোট, গণ উদ্যোগ প্রভৃতির মতো প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা গৃহীত হয়েছে। উদাহরণ হিসেবে সুইজারল্যান্ডের কথা বলা যেতে পারে। এবার দেখো বিলুপ্তির কারণ, এরকম ব্যবস্থা বিলুপ্তি কেন হলো? আধুনিককালে প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিলুপ্তির পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রাচীনকালে গ্রিস ও রোমের নগররাষ্ট্রিক সিটি ছিল ক্ষুদ্র আয়তন বিশিষ্ট, এসব নগররাষ্ট্রের জনসংখ্যা ছিল অল্প, অত্যন্ত অল্প। জনগণের অধিকাংশ যেমন দাস, স্ত্রীলোক এবং শ্রমিকদের নাগরিক হিসেবে স্বীকৃতি প্রদান করা হতো না, ফলে স্বল্প সংখ্যক নাগরিক অতি সহজে একটি নির্দিষ্ট সময় সমবেত রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারত। সেখানে কিন্তু দাস, স্ত্রীলোক এবং শ্রমিকদের কিন্তু নাগরিক অধিকার দেওয়া হতো না, ঠিক আছে, এবং তারা কোনো রকম শাসন কার্যে অংশগ্রহণ করতে পারত না। তদানীন্তন যুগে সমস্যা ছিল সংখ্যায় অল্প এবং প্রকৃতিগতভাবে সহজ ও সরল, তাই সাধারণ নাগরিকরা অতি সহজে সেই সব সমস্যার সমাধান করতে পারত। কিন্তু বর্তমানে রাষ্ট্রের আকৃতিগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে জনসংখ্যার বিপুল বিস্তার প্রত্যক্ষ গণতন্ত্রের প্রবর্তন অসম্ভব করে তুলেছে। দুই, তাছাড়া সমকালীন সমস্যাবলীও সংখ্যায় এত বেশি এবং প্রকৃতিগতভাবে এত জটিল যে সাধারণ মানুষের পক্ষে ওইসব সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা অসম্ভব হয়ে পড়েছে। তিন, দেখো, সর্বোপরি মানুষের অর্থনৈতিক সমস্যা তাদের এতই জর্জরিত করে তুলেছে যে সাধারণ মানুষ রাষ্ট্র পরিচালনার বিষয়ে মনোনিবেশ করতে পারে না। এইসব কারণে প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিলুপ্তির পথে অগ্রসর হয়েছে। এবার দেখো, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আমাদের প্রত্যেক গণতন্ত্রের কারণ প্রয়োজন নেই, কারণ আমরা শাসনতন্ত্রে অংশগ্রহণ করতে পারছি না, কারণ আমাদের আয় করতে হবে, খেতে হবে, পেট তো চালাতে হবে। কিন্তু পরোক্ষ গণতন্ত্রে সেটা সম্ভব। দেখো, জন স্টুয়ার্ট মিলের মতে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে সমগ্র জনগণ বা তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন ক্ষমতা ব্যবহার করে থাকে। সুতরাং বলা যায়, পরোক্ষ গণতন্ত্রে জনগণ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরোক্ষভাবে শাসন কার্য পরিচালনা করে। নির্বাচিত প্রতিনিধিরা সম্পাদিত কার্যাবলীর জন্য জনগণের কাছে দায়িত্বশীল থাকেন। তারা নির্বাচকদের ইচ্ছা অনুসারে সরকারের নীতি নির্ধারণ এবং সেগুলিকে বাস্তবে প্রয়োগ করেন। বস্তুত সরকারের আইন বিভাগ ও শাসন বিভাগ জনমতের অনুকূলেই সর্বদা কাজ করে, কারণ জনমতের বিরুদ্ধাচরণ করার অর্থই হলো পরবর্তী নির্বাচনে সরকারি দলের রাজনৈতিক বিপর্যয়কে আহ্বান করা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে পরোক্ষ গণতন্ত্রের সরকারি কার্যবলী যতই জনমত অনুসারে পরিচালিত হোক না কেন, কার্যক্ষেত্রে দেখা যায় ক্ষমতাসীন দল বা ক্ষমতাসীন কোনো ব্যক্তি জনমতের বিরুদ্ধাচরণ করলো, সেক্ষেত্রে পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করা ছাড়া নির্বাচকদের গত্যন্তর থাকে না। এখানে একটা সমস্যা আছে, কারণ আমাদের দেশে 5 বছর অন্তর ভোট হয়। ধরো লোকসভা নির্বাচন 5 বছর অন্তর, এবার আমরা 5 বছরের জন্য একজনকে পাঠালাম, কিন্তু সে সরকার বিরোধী কাজ করতে শুরু করলো, তখন বিরোধিতা করা সম্ভব, কিন্তু তাকে কিন্তু সরিয়ে দেওয়ার ক্ষমতা জনগণের থাকে না। তাকে কিন্তু সে পরবর্তী 5 বছর মানে সে ভোটের জন্য অপেক্ষা করতে হবে। বৈশিষ্ট্য দেখো, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এক হচ্ছে, পরোক্ষ গণতন্ত্রে জনগণ প্রত্যক্ষভাবে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করে না, তারা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সরকারি কার্য পরিচালনায় অংশগ্রহণ করে থাকে। দুই, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র রাষ্ট্রপতি শাসিত কিন্তু মন্ত্রী পরিষদ পরিচালিত, অর্থাৎ সংসদীয় হতে পারে, যেটা আমাদের দেশ সংসদীয় সরকার আর কি। পূর্বোক্ত ক্ষেত্রে জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত রাষ্ট্রপতি যেমন দেশের প্রকৃত শাসক হিসেবে কাজ করেন, ক্যাবিনেট সদস্যরা হলে তাদের অধস্তন আজ্ঞাবাহী মাত্র। কিন্তু মন্ত্রী পরিষদ পরিচালিত শাসন ব্যবস্থায় একজন নিয়মতান্ত্রিক শাসক এবং একজন প্রকৃত শাসক থাকে। নিয়মতান্ত্রিক শাসকের উত্তরাধিকার সূত্রে কিংবা জনগণের দ্বারা পরোক্ষভাবে প্রকৃত শাসক প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা এবং যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন ও ভারতে মন্ত্রী পরিষদ পরিচালিত শাসন ব্যবস্থা বর্তমান রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা, কিন্তু আমাদের দেশে কি, আমাদের দেশে ব্রিটেন বা ভারতে আছে কি, আমাদের দেশে আর ব্রিটেনে কি আছে, মন্ত্রী পরিষদ পরিচালিত শাসন ব্যবস্থা। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সব ঠিক আছে। 3, দেখো, পরোক্ষ গণতন্ত্রে আইনসভা এবং শাসন বিভাগের রাজনৈতিক অংশকে নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়। অবশ্য নানা কারণ নির্দিষ্ট কার্যকালের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই তাদের পদচ্যুত করা যায়।
দেখো, পরোক্ষ গণতন্ত্রের সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য সরকারকে নির্বাচিত হতে হয়। 5, সম্পাদিত কার্যক্রমের জন্য সরকার নির্বাচকদের কাছে দায়িত্বশীল থাকে। 6, নির্বাচন যথাসম্ভব অবাধ ও প্রতিযোগিতামূলক হয়। প্রত্যেক নির্বাচক যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে, প্রতিটি নির্বাচন প্রার্থী যাতে বিনা বাধায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেজন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়। সেটা কি করে? আমাদের দেশে যেমন নির্বাচন কমিশন করে। 7, পরোক্ষ গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দলের অবস্থিতি অপরিহার্য বলে অনেকে মনে করেন। 8, শাসন বিভাগের কর্মকর্তাদের জনসাধারণ কর্তৃক নির্বাচিত হতে অথবা আইনসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে থেকে মনোনীত হতে হয়। 9, এরূপ শাসন ব্যবস্থা আইনসঙ্গত সার্বভৌমিকতা এবং রাজনৈতিক সার্বভৌমিকতার মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়ে থাকে। 10, অনেক সময় গণ সার্বভৌমিকতাকে বাস্তবায়িত করার জন্য পরোক্ষ গণতন্ত্রে গণভোট, গণ উদ্যোগ, গণ অভিমত ও পদচ্যুতির মতো প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। এইসব কারণে বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র অপেক্ষা পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এবার দেখো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সপক্ষে ও বিপক্ষে যুক্তি। ভূমিকা। গণতন্ত্র কথাটি যুগ যুগ ধরে রাজনৈতিক চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করেছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রকৃতি, উদ্দেশ্য ও কার্যাবলীকে কেন্দ্র করে যুগে যুগে মনীষী ও রাষ্ট্রনীতিবিদরা বিতর্কে ঝড় তুলেছে। এরূপ শাসন ব্যবস্থার সপক্ষে ও বিপক্ষে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন যুক্তির অবতারণা করা সত্ত্বেও গণতন্ত্র গ্রহণীয় বা অথবা বর্জনীয় সে সম্পর্কে কোনো স্থির সিদ্ধান্ত উপনীত হওয়ার রাষ্ট্রবিজ্ঞানের পক্ষে অদ্যাবধি সম্ভব হয়নি। দেখো, গণতন্ত্রের বিরুদ্ধে অনেক কিছু বলা সম্ভব হতে পারে, কিন্তু গণতন্ত্র একনায়কতার কোনো তুলনাই হয় না। ঠিক আছে, গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন, জনগণ সব সময় অংশগ্রহণ করে। প্রতিনিধিত্ব, বিশেষ করে আমাদের দেশের মতো প্রতিনিধি গণতন্ত্রে আমরা সরকারের সমালোচনা করতে পারি, কিন্তু একনায়কতান্ত্রে সেটা সম্ভব নয়। ঠিক আছে, অতএব গণতন্ত্র সবসময় কাম্য। জন স্টুয়ার্ট মিল, বেন্থাম, টকভিল, স্পেন্সার, ল্যাস্কি, পার্কার, প্রাইস এবং রাষ্ট্রনীতিবিদদের গণতন্ত্রকে সর্বশ্রেষ্ঠ শাসন বলে প্রমাণ করার জন্য নানা যুক্তি প্রদর্শন করেছেন। অপরদিকে লেকি, কার্লাইল, ফ্যাগুয়ে, নিটসে, টিটসকে হল, হেনরি মেইন প্রমুখ ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে গণতন্ত্রকে চরমভাবে সমালোচনা করে শাসন ব্যবস্থার অসারতা প্রমাণ করার চেষ্টা করে। দেখো, সপক্ষে কি যুক্তি আছে? আর্গুমেন্টস ফর গণতন্ত্রের সপক্ষে সাধারণত নির্মূল যুক্তি করা। এক হচ্ছে গণ সার্বভৌমিকতার বাস্তবায়ন। গণতন্ত্রে জনগণের শেষ কথা বলার অধিকারী। কোন দল সরকার গঠন করবে, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারের নীতি কি হবে, দুর্নীতিপরায়ণ কিংবা অপদার্থ অথবা জনস্বার্থ বিরোধী দলকে ক্ষমতাচ্যুত করা প্রভৃতি ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জনসাধারণের হাতে কেবল গণতন্ত্রে প্রদান করে বলে দাবি করা হয়। অন্যভাবে বলা যায়, একমাত্র গণতন্ত্রে গণ সার্বভৌমিকতা বাস্তবরূপ পরিগ্রহ করতে পারে। 2, দেখো, আইনের শাসন প্রতিষ্ঠা। কেউ কেউ গণতন্ত্রের পক্ষে যুক্তি প্রদর্শন গিয়ে এই অভিমত ব্যক্ত করেন যে কেবল গণতন্ত্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ফাইনার বলেছেন, গণতন্ত্রের যথাবিহিত আইন পদ্ধতি, ডিউ প্রসেস অফ ল ছাড়া আমাদের ব্যক্তি জীবন, প্রাইভেট লাইফ এর উপর হস্তক্ষেপ করা সম্ভব নয়। এখানে সম্পাদিত কার্যাবলীর জন্য প্রশাসকদেরও জনসাধারণের কাছে পরোক্ষভাবে দায়ী থাকতে হয়। 3 হচ্ছে মানুষের মর্যাদা। গণতন্ত্রে মানুষের মর্যাদা রক্ষার সহায়ক বলে অনেকে দাবি করা হয়, কারণ রাজতন্ত্র, অভিজাততন্ত্র বা স্বৈরতন্ত্রে ব্যক্তির ব্যক্তিগত মর্যাদাকে আদৌ সম্মান দেওয়া হয় না। ওইসব শাসন ব্যবস্থায় ব্যক্তি নিচক একটি সংখ্যা ছাড়া কিছুই নাই। কিন্তু গণতন্ত্রের জনসাধারণের সর্বকার ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়, তারা প্রত্যেকেই মর্যাদার সুউচ্চ আসনে অধিষ্ঠিত থাকে। দেখো, যদি ভালোই হতো না হতো তাহলে রাজতন্ত্র, অভিজাততন্ত্র এগুলো ছেড়ে মানুষ গণতন্ত্রের পথে গেল কেন? তাহলে রাজতন্ত্রই থাকতো। রাজতন্ত্রে কিন্তু মানুষ কোনো দামই পেত না, মানুষের একটা জনগণ তখন কি ছিল? সংখ্যা। ঠিক আছে, এবার দেখো 4 নাম্বার, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ। গণতন্ত্রের স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের অবস্থিতি এবং এর সাফল্যকে ত্বরান্বিত করে। এরূপ শাসন ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত থেকে বিচার বিভাগ কার্য সম্পাদন করতে পারে বলে তার পক্ষে সংবিধানের পবিত্রতা রক্ষা করা কিংবা নাগরিকদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করা সম্ভব হয়। ফলে গণতন্ত্র তত্ত্ব সর্বস্ব নীতিকতার ঊর্ধ্বে উঠে নিজেকে সুদৃঢ় ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত করতে পারে। দেখো, আমাদের কিন্তু শাসন বিভাগ, আইন বিভাগ থেকে বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, আমরা কিন্তু কোনো কিছুর বিরুদ্ধে বিচার বিভাগের কাছে আপিল করতেই পারি, বিচার বিভাগে আমাদের যেতে পারি। ঠিক আছে, আদালত আমাদের দেখে নেওয়ার ক্ষমতা আছে, সেই সুবিধা আমাদের কি দিয়েছে? সংবিধান, ভারতের সংবিধান। এবার দেখো, সাম্য, মৈত্রী ও স্বাধীনতার অনুপস্থিতি। সাম্য, মৈত্রী ও স্বাধীনতায় 3টি আদর্শের উপর ভিত্তি করে গণতন্ত্রের ইমারত দাঁড়িয়ে থাকে। গণতন্ত্র সকলের সমানাধিকারের এই নীতিটি শুধু তত্ত্বগতভাবে নয়, বাস্তবিক রূপে দেখা যায়। জাতি, ধর্ম, বর্ণ, ধনী, নির্ধন, স্ত্রী, পুরুষ নির্বিশেষে সকলে আইনের চোখে সমান এবং সকলে আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার সুযোগ পায় বলে প্রত্যেকের নিজ নিজ ব্যক্তি সত্তার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে। অন্যভাবে বলা যায়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রত্যেকে স্বাধীনভাবে রাজনৈতিক ও সামাজিক অধিকার ভোগ করতে সক্ষম হয়।
এবার 6 সর্বাধিক জনকল্যাণ সাধন বেনথাম। এর মধ্যে শাসক ও শাসিতের স্বার্থের মধ্যে সামঞ্জস্য বিধান করে সর্বাধিক জনগণের সর্বাধিক মঙ্গলের সাধনের সমস্যায় শুধু হলো সুশাসনের প্রধান সমস্যা। শাসিতকে শাসকের পদে উন্নীত করা সম্ভব বলে এই সমস্যার সমাধান করা সহজ হয়। একমাত্র গণতন্ত্রে শাসিত শাসকের পদে অধিষ্ঠিত হতে পারে এবং সর্বাধিক জনকল্যাণ সাধিত হতে পারে। তাই জেমস মিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আধুনিক কালের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার বলে অভিহিত করেছেন। কে বলেছেন? জেমস মিল। কি বলেছেন? আধুনিক কালের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার। শাসিত আর যারা শাসিত হচ্ছে, শাসক আর শাসিত। শাসক কারা? যারা শাসন পরিচালনা করছে শাসন ব্যবস্থা, তারা শাসক। আর শাসিত মানে যারা শাসিত হচ্ছে। কিন্তু শাসিত হচ্ছে কারা? যারা ভোট দিয়ে পাঠাচ্ছে তারাই তো শাসকে পরিণত হচ্ছে। তার মানে শাসক আর শাসিত একই। 7 নম্বর দেখো, ব্যক্তিত্বের বিকাশ সাধন। ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজন আত্মশাসন। জন স্টুয়ার্ট মিলের মতে কেবল সুশাসনই সরকারের একমাত্র উদ্দেশ্য নয়, জনগণের মানসিক উৎকর্ষ সাধন সরকারের পবিত্র কর্তব্য। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণের সুযোগ পায় বলে একদিকে যেমন তাদের বুদ্ধি বৃত্তির বিকাশ ঘটে, অন্যদিকে তাদের মধ্যে তেমনি আত্মশাসন আত্মপ্রত্যয়বোধ জাগ্রত হয়। সংক্ষেপে বলা যায়, গণতন্ত্রে আত্মশাসনের মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ ও মানসিক উৎকর্ষ সাধিত হয়। এবার দেখো, ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা। বার্কারের মতে গণতন্ত্রে ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা সম্ভব। রাজনৈতিক সত্যের উপলব্ধির জন্য পারস্পরিক আলাপ আলোচনা এবং ভাব বিনিময় প্রয়োজন। একমাত্র গণতন্ত্রে তা সম্ভব। তাই গণতন্ত্রকে পারস্পরিক আলাপ আলোচনার উপর প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা বলে অভিহিত করা হয়। 9 দেখো, রাজনৈতিক চেতনা বৃদ্ধি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ধনী দরিদ্র অভিজাত অভাজন স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রতিটি প্রাপ্তবয়স্ক এবং সুস্থ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। তাছাড়া নির্বাচনের সময় সমকালীন সমস্যাগুলি সম্পর্কে রাজনৈতিক দলগুলির আলোচনা সমালোচনার ফলে জনগণ রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে। তাদের রাজনৈতিক চেতনার বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানসিক ও চারিত্রিক উন্নতি সাধিত হয়। দেখো, যখন ভোট আসে তখন বিভিন্ন দল কিন্তু সভা সমিতি করে এবং সভা সমিতি করে তাদের যে ভাষণ, এই যে জনগণের মধ্যে, এতে কি হয়? জনগণ কিন্তু রাজনৈতিক চেতনা সম্পন্ন হয়ে ওঠে। ঠিক আছে, এই তাদের সমস্যাগুলি বিভিন্ন সরকার তুলে ধরে, বিভিন্ন দল তুলে ধরে তাদের সামনে, তাহলে তারা সহজেই তাদের মানসিক উন্নতি ঘটে। ঠিক আছে, এবং তারা তখন সেই বিচার বুদ্ধি প্রয়োগ করে ভোট দান করে এবং যে দলকে তাদের ভালো লাগে সেই দলকে তারা শাসন কার্যে পাঠায়। এবার দেখো, দেশপ্রেমের উন্মেষ। অনেকের মধ্যে একমাত্র গণতন্ত্রে জনগণের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে পারে, কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রত্যেকে অংশগ্রহণ করতে পারে এবং সকলের স্বার্থ সমভাবে রক্ষিত হয় বলে জনগণ এরূপ শাসন ব্যবস্থাকে একান্তভাবে নিজেদের শাসন বলে মনে করে। ফলে তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়। গণতান্ত্রিক চেতনা যতই গভীরতা লাভ করবে জনগণ ততই ব্যক্তি স্বার্থ অপেক্ষা সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দেবে। শেষ পর্যন্ত দেশপ্রেম জাতীয় স্বার্থের সংকীর্ণ বেড়াজাল অতিক্রম করে আন্তর্জাতিক ক্ষেত্রে বিস্তার লাভ করবে। জন্ম নেবে আন্তর্জাতিকতার সুমহান আদর্শ, যা যুদ্ধের সম্ভাবনাকে বিদূরিত করে বিশ্বভাবে স্থায়ী শান্তি ও সৌভাগ্যের স্বপ্নকে সার্থক করে তুলবে। এবার 11 স্বৈরাচারী তার রোধ। গণতন্ত্র জনমত পরিচালিত শাসন ব্যবস্থা বলে সরকার জনমতের ভয়ে সাধারণত স্বৈরাচারী হতে পারে না, কারণ ক্ষমতাসীন দল বা গোষ্ঠী ভালোভাবেই জানে যে জনমতের বিরুদ্ধাচরণের অর্থ হলো পরবর্তী নির্বাচনে নিজেদের রাজনৈতিক ভাগ্য বিপর্যয়কে সাদরে আহ্বান করা। তাছাড়া বর্তমানে বহু গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের মাধ্যমে সরকারকে সংযত রাখার ব্যবস্থা করা আছে। সরকারের স্বৈরাচারিতা করতেই পারবে না। সরকার চলে গেলে যারা সামনেবার ভোটে হারা একদম নিশ্চিত, ওই জন্য কোনো সরকারই জনগণের বিরুদ্ধে কিছু করতেই চায় না। 12 স্থায়িত্ব। অনেকের মতে স্থায়িত্ব হলো গণতন্ত্রের অন্যতম উল্লেখযোগ্য গুণ। জনগণের সম্মতির উপর এর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় বলে সরকারের প্রতি জনগণ অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা প্রদর্শন করে, ফলে এর শাসন ব্যবস্থা যথেষ্ট পরিমাণে স্থায়িত্ব লাভ করতে সক্ষম হয়। এবং স্থায়িত্ব জিনিসটা এমনই, জনগণ কেন্দ্রে বা রাজ্যে যেখানে হোক না কারণ স্থায়ী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং জনগণ যদি তাকে ঠিকভাবে মেনে নেয় তখন কিন্তু সেই শাসন ব্যবস্থা দেশের অন্যান্য উন্নতির কাজে মন দিতে পারে। ঠিক আছে, যদি স্থায়ী সরকার না হয়, শুধু সরকার বারবার পরিবর্তন হয়ে থাকে, কিন্তু সেই সরকারের পক্ষে কখনোই সঠিকভাবে দেশ পরিচালনা করা সম্ভব হয় না। একদম স্থায়িত্ব গণতন্ত্রের একটা বিশাল সুবিধা। বিপ্লবের সম্ভাবনা কম। জনগণের হাতে সরকার পরিবর্তনের ক্ষমতা থাকায় কোন গণতান্ত্রিক সরকার জনস্বার্থ বিরোধী কাজ করতে থাকলে জনগণ অতি সহজে নির্বাচনের সময় সেই সরকারকে ক্ষমতাচ্যুত করে নিজেদের পছন্দ মতো সরকার গঠন করতে পারে। জনগণের অসন্তোষ পুঞ্জীবিত হয়ে রক্তক্ষয়ী বিপ্লবের আকার ধারণ করতে পারে না। এইভাবে ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সরকারের পরিবর্তন সম্ভব হয়। অনেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে কাম্য বলে মনে করেন। বিপক্ষে যুক্তি দেখো।
গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে নানা রকম যুক্তির অবতারণা করলেও বিরুদ্ধবাদীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমালোচনা করেছেন। এক হচ্ছে অক্ষম ও অশিক্ষিতের শাসন। যে কোনো শাসন ব্যবস্থায় সকল নিয়োগের শাসক বর্গের যোগ্যতা, দক্ষতা, দূরদৃষ্টি এবং বুদ্ধিমত্তার উপর। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার সংখ্যাগরিষ্ঠ জনগণ কর্তৃক নির্বাচিত হয়, কিন্তু জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ সাধারণত অজ্ঞ, অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন হয় বলে তাদের নির্বাচিত প্রতিনিধিবর্গ অনুরূপ চরিত্রের হয়। ফলে এরূপ শাসন ব্যবস্থা কার্যত অক্ষম ও অশিক্ষিতের শাসন পর্যবেসিত হয়। কার্লাইল গণতন্ত্রকে মূর্খদের জন্য মূর্খদের দ্বারা মূর্খদের শাসন বলে ব্যঙ্গ করেছেন। লেখি গণতন্ত্রের সর্বাপেক্ষা দরিদ্র, সর্বাপেক্ষা অজ্ঞ এবং সর্বাপেক্ষা অকর্মণ্য ব্যক্তির শাসন বলে অভিহিত করতে দ্বিধাবোধ করেননি। দেখো এখানে একটা কথা পরিচয় দর্শক, দেখো বিপুল আয়তন দেশে সমস্ত জনগণ কিন্তু শিক্ষা দীক্ষায় যেমন উন্নতি হয় না, শুধুমাত্র কিছু পার্সেন্ট লোক শিক্ষিত, ঠিক আছে, তারা সঠিকভাবে রাজনৈতিক সচেতনতা সম্ভব হয়। বেশিরভাগ লোক রাজনৈতিক সচেতন নয়, তারা বিভিন্ন ভাবে অসচেতনার ফলে তারা কিন্তু ভোট কিন্তু সময় একজন শিক্ষিত লোকেরও ভোটও যায়, একজন অজ্ঞ অশিক্ষিত লোকের ভোটের দামও কিন্তু এক। আমাদের গণতন্ত্রে কিন্তু সেরকম সিস্টেম, ভোটের দাম এক। এবার অনেক সময় এরা প্রভাবিত হয়, যারা অশিক্ষিত লেখাপড়া জানে না, এরা বিভিন্ন রকম প্রভাবিত হয়, ঠিক আছে, এবং এইভাবে হয়ে তারা যে ভোট দান করে সেই সরকার কখনোই সংখ্যাগরিষ্ঠ সরকার হয় ঠিকই, কিন্তু সেটা কখনোই ভালো সরকার হয় না। হ্যাঁ, এমন একজন নির্বাচন করলো যে কিনা নির্বাচিত হওয়ার যোগ্যই নয়, কিন্তু জনগণ নির্বাচন করেছে, কিন্তু শিক্ষিত মানুষ কিন্তু তাকে ভোট দেয়নি, ঠিক আছে। এই জন্য আমাদের দেশের সঙ্গে দেখবে একটা নোটা বলে একটা চালু হয়েছে, যে আমাদেরকে পছন্দ না আর কি, হ্যাঁ, কাউকে পছন্দ না, সেখানে নোটাতে আমরা ভোট দিতে পারি। এবার নৈতিক অবনতি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ অজ্ঞ, অশিক্ষিত হয় বলে তাদের মতে রাজনৈতিক জ্ঞানের অভাবে বিশেষভাবে পরিলক্ষিত হয়। জনগণের অজ্ঞতার সুযোগে কতিপয় স্বার্থপর অথচ চতুর এবং বাকপটু নেতা তাদের বিভ্রান্ত করে শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়। তাছাড়া জনগণের রাজনৈতিক জ্ঞানের অভাব থাকায় নির্বাচনের সময় উৎকোচ গ্রহণ, উৎকোচ প্রদান, নির্বিচারে কারচুপি প্রভৃতি বিগর্হিত ক্রিয়াকলাপ অনুষ্ঠিত হয়। ফলে সমাজের নৈতিকতার মান ক্রমশ বিনষ্ট হতে শুরু করে, গণতন্ত্র আদর্শ ভ্রষ্ট হয়ে নৈতিকতা বর্জিত শূন্য গর্ব তত্ত্বকতায় পর্যবেসিত হয়। এবং দেখো সরকার কি অনেক সময় কি করে, এমন একটা স্বৈরাচারী মনোভাব নেয়, তারা কাউকে গণতন্ত্র ভোট সবার অধিকার আছে বুঝলাম, কিন্তু ভোট প্রদান করতে যেতেই দিল না, বোমাবাজি, হ্যাঁ, বিভিন্ন রকম ভীতি প্রদর্শন করে ভোট দানে মানুষকে বিরত করে রাখলো, ঠিক আছে, যাতে কিনা সে জিততে পারে। এইরকম নৈতিক অবনতি কিন্তু গণতন্ত্রে হয় এবং এর ফলে কিন্তু সঠিক গণতন্ত্র প্রতিফলিত হয় না। এবার দেখো শত যোগ্য ব্যক্তির স্থান নেই, হ্যাঁ, এই জন্য শত যোগ্য ব্যক্তি না পেয়ে গুন্ডা বদমাইশ, হ্যাঁ, যার শক্তি বেশি সেরকম একজন গণতন্ত্রে জিতে গেল, ভোটে জিতে গেল, কিন্তু সে তো ভালো লোক নয়, সে কখনোই জনগণের কাছে ভালো কাজ করবে না, সেখানে গিয়ে সে কি করবে, তার নীতি আদর্শ তো নীতিভ্রষ্ট লোক সে আর কি। যেমন শত যোগ্য ব্যক্তির স্থানে, অনেকের মতে গণতন্ত্রে শত যোগ্য ব্যক্তিদের স্থান নেই। এইরূপ শাসন ব্যবস্থায় দলীয় রাজনীতির প্রাধান্য থাকায় সৎ এবং যোগ্য অথচ রাজনীতি বিমুখ ব্যক্তিরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্মত হয় না। অনেক সময় নির্বাচনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে সমর্থ না হয় সৎ ও যোগ্য ব্যক্তিরা ভোট যুদ্ধে পরাজিত হন। তার ফলে ব্যর্থ মনোরথ হয়ে গণতান্ত্রিক নির্বাচনের পদ্ধতির উপর আস্থা হারিয়ে ফেলেন। সঠিক যোগ্য ব্যক্তিরা যখন ভোটে দাঁড়াতে না পারে, কারণ তাদেরকে তো বললাম অর্থ বল নেই, লোক বল নেই, তারা ভোটে যেতে পারে এবং তারা কিন্তু মানে শাসন ব্যবস্থা থেকে বিরত থাকে। অথচ সেই সব লোক যদি শাসন ব্যবস্থায় আসতো, তাহলে আমাদের দেশের ব্যবস্থাটা পরিবর্তন হয়ে যেত, ঠিক আছে, মানে গণতান্ত্রিক দেশে আর কি। এবার দেখো শিল্প, সাহিত্য, বিজ্ঞান প্রভৃতির বিরোধী। হেনরি মেন লে প্রমুখ গণতন্ত্রকে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, চারুকলা প্রভৃতির বিরোধী বলে সমালোচনা করেন। তাদের মতে সাধারণ মানুষ অজ্ঞ, অশিক্ষিত বলে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, চারুকলা প্রভৃতির গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি করতে পারে না, তাই এগুলির বিকাশ সাধনে তারা সচেষ্ট হয় না। লেবার মতে সভ্যতার অগ্রগতির পক্ষে এটা খুবই সৌভাগ্যের বিষয় যে বিজ্ঞান ও শিল্পের ক্ষেত্রে শ্রেষ্ঠ আবিষ্কারগুলি হওয়ার পর জনসাধারণ রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। অনেকের মতে রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিরা শিল্পী, সাহিত্যিক, বৈজ্ঞানিক প্রভৃতি অপেক্ষা অনেক বেশি ক্ষমতা, মর্যাদা ও প্রতিপত্তির অধিকারী। স্বাভাবিকভাবে শিল্পী, সাহিত্যিক এবং বৈজ্ঞানিকরা রাজনীতির প্রতি আকৃষ্ট হন, ফলে শিল্প, সাহিত্য, বিজ্ঞান প্রভৃতির অগ্রগতি বিশেষভাবে ব্যাহত হয়। এবার দেখো, এবার শিল্পী, একজন ভালো শিল্পী, ভালো বিজ্ঞানী, সে রাজনীতি করতে শুরু করে, কিন্তু সে তো তার তো রাজনীতি কাজ না, তার সাহিত্য শিল্প করার কাজ, বিজ্ঞানের বৈজ্ঞানিক আবিষ্কার করার কাজ। সে যদি এখন ওইসব ছেড়ে দিয়ে একজন ভালো ডাক্তার, সে যদি রোগীর চিকিৎসা বাদ দিয়ে নেতা হয়ে যায়, তখন সে ভালো নেতা, আমার তো মনে হয় না ভালো নেতা হবে, তার চিকিৎসা করাটাই ভালো আর কি, এরকম আছে। মানে এইরকম ভাবে শিল্পী, সাহিত্যিকরা যদি চলে যায় রাজনীতি করতে, তাহলে দেশের ক্ষতি হয় বেশি।
এবার দেখো 5 মনস্তাত্ত্বিক যুক্তি। মনস্তাত্ত্বিক দিক থেকেও গণতন্ত্রের তীব্র সমালোচনা করা হয়। ম্যাক্সি প্রমুখ জনগণকে ভেড়া, বানর এবং নেকড়ের মানসিকতা বিশিষ্ট বলে মনে করেন। অন্যভাবে বলা যায়, মানুষ প্রকৃতিভাবে লোভী, স্বার্থপর, আবেগপ্রবণ, অবিবেচক ও ন্যায় নীতি বর্জিত হয়ে থাকে। তাছাড়া জনতার মধ্যে মিশে গেলে ব্যক্তি মানুষ তার স্বাভাবিক বৈশিষ্ট্য হারিয়ে অন্ধ আবেগ ও উত্তেজনার বশবর্তী হয়ে কাজ করে। তার কার্যকলাপের মধ্যে যুক্তি অপেক্ষা আবেগ প্রবণতায় বেশি প্রাধান্য হয়। বলা বলো গণতন্ত্রে যেহেতু জনগণের শাসন, সেহেতু তা শেষ পর্যন্ত দায়িত্বহীন, যুক্তিহীন ও আবেগপূর্ণ শাসনের পর্যাবেশিত হয়। স্বাভাবিকভাবে এরূপ শাসন ব্যবস্থা কখনোই কাম্য শাসন ব্যবস্থা বলে বিবেচিত হতে পারে না। 6 নম্বর জীব বিজ্ঞানের দিক থেকে সমালোচনা। প্রেসকট, হল, এলেন আয়ারল্যান্ড প্রমুখ জীববিজ্ঞানী জীবন বিজ্ঞানের দিক থেকে গণতন্ত্রের তীব্র সমালোচনা করেছে। তার অভিযোগ, গণতন্ত্র ব্যক্তির গুণগত পার্থক্যকে অস্বীকার করে। জন্মগতভাবে মানুষের সঙ্গে মানুষের যেখানে পার্থক্য থাকে সেখানে সব মানুষ সমান, এই তত্ত্ব প্রচার করে গণতন্ত্র সত্যের অপলাপ করেছে। তাছাড়া সাম্য নীতির উপর প্রতিষ্ঠিত গণতন্ত্র জাতিগত চেষ্টা থেকে অস্বীকার করে বলে তা বিশেষভাবে অবৈজ্ঞানিক। বলতে স্থায়িত্বের অভাব। হেনরি মেনের মতে স্থায়িত্বের অভাব গণতন্ত্রের অন্যতম প্রধান ত্রুটি। অভিজ্ঞতা থেকে দেখা গেছে, জনগণ কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থায় পরস্পর বিরোধী স্বার্থের দ্বন্দ্ব থাকার ফলে শাসন কার্য যথাযথভাবে পরিচালনা করা সরকারের পক্ষে সম্ভব হয় না। লেকির মতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় স্থায়িত্বহীনতার একটি প্রধান কারণ। এটা হচ্ছে একটি প্রধান কারণ। এবার দেখো জরুরি অবস্থার পক্ষে অনুপযোগী। এরূপ শাসন ব্যবস্থায় আলাপ আলোচনার মাধ্যমে প্রতিটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় বলে যুদ্ধ, বহিরাক্রমণ, অভ্যন্তরীণ গোলযোগ প্রভৃতি জরুরি অবস্থার পক্ষে তা বিশেষভাবে অনুপযোগী বলে বিবেচিত হয়। তর্ক বিতর্ক, ভোটাভুটি প্রভৃতির মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে অযথা মূল্যবান সময়ের অপচয় হয়। আবার সিদ্ধান্ত গৃহীত হলো সর্বপ্রকার আনুষ্ঠানিকতা বজায় রেখে সিদ্ধান্ত কার্যকর করতে অনেক সময়ের প্রয়োজন। এবার 9 দেখো দলীয় শাসনের কুফল। দলপ্রথা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য, কিন্তু রাজনৈতিক দলগুলির রাজনৈতিক ক্ষমতা লাভের দ্বন্দ্ব অনেক সময় সংঘর্ষে রূপান্তরিত হয়, দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে। তাছাড়া সরকারি দল পুনরায় ক্ষমতা লাভের জন্য সরকারি প্রশাসন অর্থকে কাজে লাগায়। আবার বহুদলীয় রাষ্ট্রে রাজনৈতিক দলগুলি পরস্পর বিরোধী প্রচার কার্যে জনগণ বিভ্রান্ত হয়ে মিথ্যা প্রচারের শিকারে পরিণত হয়। সর্বোপরি সংখ্যাগরিষ্ঠ সমর্থন রাজনৈতিক দল সরকার গঠন করলেও কার্যত দলের মুষ্টিমেয় প্রভাবশালী নেতাই সমস্ত সরকারি ক্ষমতা কুক্ষিগত করে ব্যক্তিগত বা দলীয় স্বার্থে সরকারকে ব্যবহার করে। আবার 10 ব্যয়বহুল। অনেকে গণতন্ত্রকে ব্যয়বহুল শাসন ব্যবস্থা বলে সমালোচনা। জনমত গঠন, নির্বাচন অনুষ্ঠান, প্রচার কার্য প্রভৃতির পেছনে গণতন্ত্রের বিপুল পরিমাণ অর্থের অপচয় কোনো শাসন ব্যবস্থায় তা হয় না। এবার দেখো এটা তো সত্যি, এই নির্বাচন করা এইসব কাছে প্রচুর টাকার অর্থ ব্যয় হয়, ঠিক আছে, প্রচন্ড ব্যয়বহুল গণতন্ত্র। এবার দেখো 11 আমলাতন্ত্রের প্রাধান্য বৃদ্ধি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনপ্রতিনিধিবর্গ সরকার গঠন করলেও শাসন কার্য পরিচালনার জন্য যে বিশেষ জ্ঞানের প্রয়োজন অধিকাংশ ক্ষেত্রে তাদের সে জ্ঞান থাকে না। তাছাড়া ক্ষমতাসীন হয়ে অধিকাংশ সময় গণদেবতাকে সন্তুষ্ট রাখার জন্য ব্যস্ত থাকার ফলে তারা শাসন কার্যে মনোনিবেশ করতে পারেন না। স্বাভাবিকভাবে আমলাদের উপর তাদের অত্যাধিক পরিমাণ নির্ভর করতে হয়, কিন্তু আমলাদের প্রাধান্য বৃদ্ধির অর্থ হলো দীর্ঘসূত্রতা এবং জনস্বার্থ উপকৃত হওয়া। এই আমলাতন্ত্রের প্রাধান্য গণতন্ত্রের সবচেয়ে সমস্যা। একটা নেতা মন্ত্রী সে তো আর কিছু করে না, তার আমলারা কাজ করে, সরকারি কর্মচারীরা কাজ করে, সেইখানে কি হয় দীর্ঘসূত্রিতা হয়, মানে অযথা কাল বিলম্ব হয় এবং জনস্বার্থ অনেক সময় উপেক্ষিত হয়। 12 নম্বর রক্ষণশীল শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অজ্ঞ অস্বীকৃত শাসন বলে জনপ্রতিনিধিরা গতানুগতার ঊর্ধ্বে উঠতে পারে না। নতুন নতুন চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, আবিষ্কার প্রভৃতিকে জনগণ এবং প্রতিনিধিরা সাধারণ গ্রহণ করতে পারেন না। ফলে এরূপ শাসন ব্যবস্থায় কার্যত প্রগতি বিরোধী চরম রক্ষণশীল শাসন ব্যবস্থায় পরিণত হয়। 13 দেখো সংখ্যালঘুর স্বার্থ উপেক্ষা। অনেকের মতে গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের শাসন হওয়ার জন্য সংখ্যালঘিষ্ঠরা অধিকাংশ ক্ষেত্রে আইনসভায় প্রতিনিধি প্রেরণ করতে সমর্থ হয় না। অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে আইনসভায় যাদের প্রতিনিধি থাকে না তাদের অভাব অভিযোগ কেউ কর্ণপাত করে না, তাদের স্বার্থ ক্রমাগত উপেক্ষিত হয়। এবার দেখো 14 পুঁজিবাদের প্রশ্রয়দাতা। পুঁজিবাদী ব্যবস্থায় গণতন্ত্রকে পুঁজিবাদের দুর্গ বলে অনেকে অভিযুক্ত করেন। তাদের মতে পুঁজিবাদী রাষ্ট্রে গণতন্ত্র রাজনৈতিক ও কিছু পরিমাণ সামাজিক সাম্য প্রতিষ্ঠার কথা বললেও তাদের অর্থনৈতিক সাম্যের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করে না। অথচ একথা সর্বজন বিদিত যে অর্থনৈতিক সাম্য ছাড়া রাজনৈতিক ও সামাজিক সাম্য মিথ্যা বা অলিক বলে প্রতিপন্ন হতে বাধ্য। বস্তুত পুঁজিবাদী গণতান্ত্রিক সমাজে দেশের ধন সম্পদের উপর পুঁজিপতিদের নিয়ন্ত্রণ থাকার ফলে নিজেদের স্বার্থ সিদ্ধির প্রয়োজনে তারা শাসন যন্ত্রকে ব্যবহার করেন। অনেক সময় আবার জনপ্রতিনিধিবর্গ জনগণের নির্দেশে পরিচালিত না হয়ে ধনশালী পুঁজিপতিদের নির্দেশে পরিচালিত হন। এভাবে গণতন্ত্র কার্যকর্যের ধনিক বণিকতন্ত্রে পরিণত হয়। এবার দেখো পুঁজিবাদী রাষ্ট্রে দেখো ভোটের সময় যারা পয়সা আছে তারা সেই নেতাকে সাহায্য করলো, তাহলে পরে তারা কি করে, সেই নেতা সেই পুঁজিবাদী লোকের হয়ে কাজ করে। এটা একটা গণতন্ত্রের সমস্যা কিন্তু।
উপসংহার: গণতন্ত্রের বিরুদ্ধে যেসব যুক্তির অবতারণা করা হয় তাদের অনেকগুলি ভিত্তিহীন এবং কল্পনাপ্রসূত বলে মনে করা হয়। লর্ড ব্রাইসের মধ্যে গণতন্ত্র হয়তো বিশ্ব মানবের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে পারেনি, হয়তো শ্রেষ্ঠ শিক্ষিত মনকে রাষ্ট্রের কার্য নিয়োগ করতে সমর্থ হয়নি, হয়তো রাজনীতিকে ত্রুটিমুক্ত করতে ব্যর্থ হয়েছে। তথাপি একথা সত্য যে অতীতের শাসন ব্যবস্থা সমূহের তুলনায় গণতন্ত্র নিজেকে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে। অনেক সমস্যা আছে গণতন্ত্রে, কিন্তু তার সত্ত্বেও গণতন্ত্র কিন্তু শ্রেষ্ঠ, সেটাই। বার্নস অনুরূপভাবে মন্তব্য করে যে প্রচলিত প্রতিনিধিত্বমূলক আইনসভাগুলি ত্রুটিযুক্ত, এই কথা কেউ অস্বীকার করে না, কিন্তু যদি মোটর গাড়ি ঠিকমতো কাজ না করে, তা গরুর গাড়ির যুগে প্রত্যাবর্তন করা যতই রোমান্টিক হোক না কেন, তার নিছক মূর্খামি ছাড়া আর কিছুই নয়। বস্তুত গণতন্ত্রের ত্রুটি বিচ্যুতগুলো বিদূরিত করে তাকে যুগোপযোগী করে নেওয়াই সঙ্গত। গণতন্ত্রকে আমরা সেই গরুর গাড়ির যুগে ফিরে যাওয়া, মানে সেই পুরনো রাজতন্ত্রের যুগে ফিরে যাওয়া, সেই রাজার শাসনে ফিরে যাওয়া তো ঠিক নয়, ঠিক আছে? সেটা মূর্খামি ছাড়া আর কিছুই নয়। গণতন্ত্রের সমস্যা আছে, সেই সমস্যাগুলো দূর করে কিভাবে আলাপ আলোচনা করে সমস্যাগুলো দূর করার জন্য জনগণকে রাজনৈতিক সচেতনতা সম্পন্ন করার জন্য চেষ্টা করতে হবে, ঠিক আছে? এটা এখন তো বিশেষ করে প্রচার মাধ্যম আছে, তার মাধ্যমে জনগণকে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে হবে জনগণের মধ্যে। এগুলো প্রচার মাধ্যম বিশেষভাবে কাজ করবে, ঠিক আছে? অতএব গণতন্ত্র আর যাই হোক পিছনে ফিরে যেতে পারবে না আর কি। দলপতার কুফল দূরীকরণ, শিক্ষার সম্প্রসারণ, সংখ্যালঘুর স্বার্থ সংরক্ষণ, সর্বোপরি অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করতে পারলে গণতন্ত্রের সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা পরিণত হবে, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এবার দেখো সাফল্যের শর্তাবলী, কন্ডিশন ফর দ্য সাকসেস, ভূমিকা দেখো। প্রচলিত অর্থে উদারনৈতিক গণতন্ত্রকে গণতন্ত্র হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। এরূপ গণতন্ত্রের ভিত্তি হল উদারনৈতিক রাষ্ট্রদর্শন। এই ধরনের গণতন্ত্রকে সমালোচনা করে যেসব যুক্তির অবতারণা করা হয় অসার ও কষ্টকল্পিত বলে সেগুলোকে নস্যাৎ করে দেওয়া যায় না। জন স্টুয়ার্ট মিল, ব্রাইস, বার্নস প্রমুখের গণতন্ত্রের সমর্থক রাষ্ট্রবিজ্ঞ এরূপ শাসন ব্যবস্থার ত্রুটি বিচ্যুত সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন, তাই তারা গণতন্ত্রের জন্য সাফল্যের জন্য কতগুলি শর্ত পূরণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এক হচ্ছে জন স্টুয়ার্ট মিলের অভিমত। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে আদর্শভাবে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা হলো জন স্টুয়ার্ট মিল তার ত্রুটি বিচ্যুত সম্পর্কে যথেষ্ট সজাগ ছিলেন। তিনি গণতন্ত্রের সাফল্যের জন্য 3টি শর্তের উল্লেখ করেন। একটা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করার ইচ্ছা ও সামর্থ্য জনগণের থাকা প্রয়োজন। 2, ব্যক্তিগত অধিকার সংরক্ষণের জন্য জনগণকে সদা সতর্ক থাকতে হবে। এবং 3, নিজ নিজ নাগরিক কর্তব্য পালন এবং অধিকার রক্ষা করার সংগ্রামে অবতীর্ণ হওয়ার ইচ্ছা ও সামর্থ্য জনগণের থাকা প্রয়োজন। গণতন্ত্রের সাফল্যের শর্তাবলীর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ এক হচ্ছে গণতান্ত্রিক জনগণ। মিলের অভিমত ব্যাখ্যা করলে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে গণতান্ত্রিক জনগণ, ডেমোক্রেটিক পিপুলের উপর গণতন্ত্রের সাফল্য নির্ভর করে। বস্তুত জনগণের মধ্যে গণতান্ত্রিক চেতনা ভাবধারা যতই বিস্তার লাভ করবে, গণতন্ত্র ততই সাফল্যের পথে এগিয়ে যাবে। গণতান্ত্রিক চেতনার বৃদ্ধির ফলে জনগণ সক্রিয় সচেতনভাবে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে এবং সরকারের ভুল ত্রুটি সমালোচনা করে সরকারকে সংযত রেখে জনস্বার্থ সংরক্ষণে ব্রতী হতে বাধ্য করবে। গণতান্ত্রিক শিক্ষার প্রসার। গণতন্ত্রের সাফল্যের জন্য সুনাগরিকের প্রয়োজন, কিন্তু সুনাগরিকতার পথে প্রধান প্রতিবন্ধক হল নির্লিপ্ততা, ব্যক্তিগত স্বার্থপরতা এবং সংকীর্ণ দলীয় মনোভাব। এইসব প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য প্রকৃত গণতান্ত্রিক শিক্ষার প্রয়োজন। গণতান্ত্রিক শিক্ষা বলতে কেবল পুঁথিগত বিদ্যা অর্জনকে বোঝায় না, এই শিক্ষা হবে যথার্থ নাগরিকতার জন্য শিক্ষা, এডুকেশন ফর সিটিজেনশিপ। এরূপ শিক্ষায় শিক্ষিত মানুষ ব্যক্তি, সম্প্রদায় বা গোষ্ঠীর স্বার্থ অপেক্ষা দেশের সামগ্রিক স্বার্থকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করে। তারা নিজ নিজ অধিকার ও কর্তব্য সম্পর্কে সমভাবে সচেতন থাকে। এবার দেখো সহিষ্ণুতা। গণতন্ত্রে সকলেই যাতে স্বাধীনভাবে নিজ নিজ মতাদর্শ প্রচার করতে পারে এবং ইচ্ছা অনুযায়ী যে কোনো আদর্শকে সমর্থন করতে পারে, সেজন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। এই পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজন আত্মসংযম ও সহিষ্ণুতা। গণতন্ত্রের সরকার ও বিরোধী পক্ষে সহিষ্ণু আচরণ করতে হয়। সরকারকে মান্য করা বিরোধী পক্ষের যেমন কর্তব্য, তেমনি বিরোধী পক্ষের মতামতকে যথাযথ মূল্য দেওয়া সরকারেরও কর্তব্য। এই পরম সহিষ্ণুতা এবং পারস্পরিক বোঝাপড়া না থাকলে গণতন্ত্র কখনোই সফল হতে পারে না। এবার যখন আমার বিরোধী করলে সেই দেশদ্রোহী এই কথাটা যখন প্রচার হয়, তখন কিন্তু সহিষ্ণুতার অভাব করে, ঠিক আছে? হ্যাঁ, আমি সরকার যে সরকার গঠন করে সেই সরকার বিরোধী দলকে দেশদ্রোহী যদি আখ্যা দিয়ে থাকে বারবার করে শুধু, তাহলে কিন্তু সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না। শক্তিশালী বিরোধী দলের অবস্থিতি। শক্তিশালী বিরোধী দলের অবস্থিতি গণতন্ত্রের সাফল্যের অন্যতম প্রধান শর্ত বলে বিবেচিত হয়। কারণ বিরোধী দল যদি না থাকে কিংবা বিরোধী যদি অত্যন্ত দুর্বল হয়, তবে ক্ষমতাসীন দলের স্বৈরাচারী হয়ে ওঠার সম্ভাবনা প্রবল থাকে। কিন্তু বিরোধী পক্ষ যথেষ্ট শক্তিশালী হলে আইনসভার ভিতর ও বাইরে সরকারি দলকে যথেষ্ট সাবধান সতর্ক হয়ে কাজ করতে হয়। সরকার এমন কোনো অগণতান্ত্রিক কাজ করতে সাহস পায় না যাকে ব্যবহার করে বিরোধী দল সরকারের বিরুদ্ধে জনমত গঠন করতে পারে। তাই অনেকে শক্তিশালী বিরোধী দলের উপস্থিতিকে গণতন্ত্রের অন্যতম প্রধান রক্ষা কবচ বলে মনে করেন। এটা গণতন্ত্রের একদম অন্যতম রক্ষা কবচ, সত্যি। কারণ শক্তিশালী বিরোধী দল না থাকলে
জনগণের মানে ইচ্ছা প্রতিফলিত সঠিকভাবে হবে না। সরকার যদি স্বৈরাচারী মনোভাব দেখায় তখন বিরোধী দল কি তার সমালোচনা করবে, সমালোচনা করে জনগণের মধ্যে এগুলো ছড়িয়ে দেবে। তখন কি হবে, পরের বার ভোট এসে হেরে যাবে বিরোধী দল, এই সরকারি পক্ষ। ঠিক আছে, এই জন্য শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি একান্ত প্রয়োজন। এবার সংখ্যালঘুর প্রতিনিধিত্ব, গণতন্ত্র, সংখ্যাগরিষ্ঠ শাসন। এখানে নির্বাচনে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রতিনিধিবৃন্দ নির্বাচিত হন, ফলে আইনসভার সংখ্যালঘু প্রতিনিধি প্রেরণের কোনো সুযোগই থাকে না বলে সংখ্যালঘু মানুষের কাছে গণতন্ত্র কার্যত অর্থহীন দাঁড়ায়। এরূপ ত্রুটি দূর করার জন্য গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করে তোলার উদ্দেশ্যে জন স্টুয়ার্ট মিল সংখ্যালঘুর প্রতিনিধিত্বের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। সংকীর্ণতা পরিহার, যে কোনো ধরনের সংকীর্ণতাকে গণতন্ত্রের সাফল্যের পথে অন্যতম প্রধান প্রতিবন্ধকতা বলে মনে করা হয়। জাতিগত, ধর্মগত, ভাষাগত প্রভৃতির ক্ষেত্রে বিভিন্নতা থাকলেও গণতন্ত্রের রাষ্ট্রের প্রতিটি মানুষের সর্বকার সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে। তা না হলে আঞ্চলিকতা, প্রাদেশিকতা, ধর্মান্ধতা প্রভৃতি গণতন্ত্রের ভিত্তিমূলে আঘাত হেনে তাকে দুর্বল করে দেবে। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ। অনেকে আবার গণতন্ত্রের সাফল্যের জন্য স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের অবস্থিতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিচার বিভাগ যদি স্বাধীন নিরপেক্ষ না হয় তাহলে জনসাধারণ কখনো ন্যায় বিচার আশা করতে পারে না। ফলাফল এর ফলে কেবল বিচার বিভাগের উপরে নয়, সরকার ও সাধারণভাবে সম্ভব গণতান্ত্রিক ব্যবস্থার উপর জনসাধারণ আস্থা হারিয়ে ফেলে। এরূপ অবস্থা গণতন্ত্রের সাফল্যের পথে অন্যতম প্রধান অঞ্চল, সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। স্বাধীন বিচার নিরপেক্ষ বিচার বিভাগ থাকতেই হবে। গণতান্ত্রিক ঐতিহ্য, অনেকের মতে গণতান্ত্রিক ঐতিহ্য ছাড়া গণতন্ত্রের সাফল্য আসতে পারে না। গণতান্ত্রিক ঐতিহ্য না থাকলে দেশের মানুষ গণতন্ত্রের স্বরূপ ও সার্থকতা যথার্থভাবে উপলব্ধি করতে পারে না, ফলে গণতান্ত্রিক অধিকার রক্ষা করার সংগ্রামে অবতীর্ণ হতে তারা ভয় পায়। এবার দেখো লিখিত সংবিধান। লেকি হেনরি মেইন প্রমুখ গণতন্ত্রের সাফল্যের পেছনে লিখিত সংবিধানের প্রয়োজনের কথা উল্লেখ করেছেন। সংবিধান লিখিত হলে সাধারণ মানুষ নিজেদের অধিকার ও কর্তব্য, সরকারি ক্ষমতার সীমা প্রভৃতি সম্যকভাবে অবহিত থাকে, ফলে সরকার সহজে স্বৈরচ্যুতি হতে পারে না। সংবিধান যদি লিখিত থাকে, সবাই যারা সংবিধান বিশেষজ্ঞ, সংবিধান পড়েছে ভালো করে, সংবিধান সম্পর্কে জানে, তারা কিন্তু সরকারকে সহজেই ধরে ফেলবে। ওই জন্য লিখিত সংবিধান একান্ত প্রয়োজন। সরকার সংবিধান বিরোধী কোনো কাজই করতে পারবে না আর কি। 10. ক্ষমতা বিকেন্দ্রীকরণ। ক্ষমতা বিকেন্দ্রীকরণকে অনেকে গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত বলে মনে করেন। ক্ষমতার বিকেন্দ্রীকরণ হলে জনগণ স্থানীয় স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠানগুলির পরিচালনায় সক্রিয় অংশগ্রহণ করতে পারে, ফলে তাদের রাজনৈতিক জ্ঞানের বৃদ্ধি পায়। তাই লর্ড ব্রাইস মন্তব্য করেছে, গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করার স্থানীয় স্বায়ত্ত শাসন একান্ত প্রয়োজন। এই যে আমাদের স্থানীয় শাসন, পঞ্চায়েত, গ্রামে পঞ্চায়েত, শহরে পৌরসভাগুলো স্থানীয় স্বায়ত্ত শাসন, এটাকে বলে স্থানীয় শাসন। এইটা কি হয়, গণতান্ত্রিক রাজনৈতিক জ্ঞান বৃদ্ধি করে। এরা কিন্তু নিজেরাই শাসন করছে। পৌরসভা গঠিত হয় সেই এলাকার জনগণের মধ্যে থেকেই, ঠিক আছে। গ্রাম সংসদ গঠিত হয় সেই এলাকার জনগণের মধ্যে, সেই গ্রামের সংখ্যার মধ্যে। আবার পঞ্চায়েত গঠিত হয় সেই গ্রামের লোকের ভোট নিয়ে। অর্থাৎ এইভাবে এটাকে বলা হয় ক্ষমতা বিকেন্দ্রীকরণ। এবার দেখো সৎ, সুদক্ষ, কর্তব্যপরায়ণ কর্মচারী। শাসন কার্য সুরক্ষভাবে পরিচালনা করার জন্য শিক্ষা এবং বিশেষ শিক্ষিত জ্ঞান প্রয়োজন। গণতন্ত্রের জনপ্রতিনিধিত্ব থাকে না, তাই শাসন কার্য পরিচালনা সরকারি কর্মচারীদের উপর তাদের বিশেষভাবে নির্ভর করতে হয়। তাই কিন্তু সরকারি কর্মচারী সৎ, দক্ষ, কর্তব্যপরায়ণ এবং জনকল্যাণকর্মী মনোভাবপূর্ণ না হন, তাহলে গণতন্ত্রের ঈপ্সিত লক্ষ্যে উপনীত হতে পারে না। সরকারি কর্মচারীদের বিশাল ভূমিকা। তারা যদি সৎ হয়, সুদক্ষ হয় এবং কর্তব্যপরায়ণ হয়, তাহলে কিন্তু গণতন্ত্র সাফল্য আসবে। সুযোগ্য নেতৃত্ব। সুম্পিটার এর মতে গণতন্ত্রের সাফল্যের জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ, যুক্তিবাদী এবং বিবেকবান নেতৃত্ব। মনের সংকীর্ণতা দূর করে জনগণের সুস্থ পথে পরিচালনা করার জন্য সৎ ও বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। কিন্তু প্রতিনিধিবর্গ যদি দুর্নীতিগ্রস্ত, বিবেকহীন এবং স্বার্থপর হন, তাহলে কখনোই তারা জনগণকে আকর্ষণ করতে পারবে না। যেন সঠিক ভালো নেতা কিন্তু খুব কমই হয়। সবাই ভালো নেতা হতে পারে না। আজকে ভাবছে এক দলে আছে, কালকে আরেক দলে গেলে, এইরকম ভালো নেতা লক্ষণ নাই এগুলো আর কি। রাজনৈতিক ও সামাজিক অধিকার। গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করার জন্য নাগরিকদের রাজনৈতিক ও সামাজিক অধিকার সমূহের শুধু তত্ত্বগত স্বীকৃতি যথেষ্ট নয়, সেগুলিকে বাস্তবে কার্যকর করাও প্রয়োজন। সেজন্য আবশ্যক বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা, চলাফেরা করার স্বাধীনতা, সংঘ সমিতি গঠনের স্বাধীনতা, সর্বোপরি অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টি। সেই সঙ্গে প্রয়োজন জীবনের অধিকার, ধর্মের অধিকার, সামাজিক সাম্যের অধিকার প্রভৃতি। এবার দেখো অর্থনৈতিক সাম্য। লেস্কি প্রমুখের মধ্যে কেবল রাজনৈতিক ও সামাজিক অধিকার সমূহ স্বীকৃত হলেই গণতন্ত্রের সাফল্য আসে না। সেজন্য অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার প্রয়োজন। যে সমাজে অর্থনৈতিক ক্ষেত্রে অসাম্য বৈষম্য বিদ্যমান, দেশের সম্পদ মুষ্টিমেয় পুঁজিপতির নিয়ন্ত্রণাধীন, সেখানে মানুষ কখনোই সুস্থ গণতান্ত্রিক জীবনযাপন করতে পারে না। উৎপাদন ও বন্টনের উপর সামাজিক নিয়ন্ত্রণের ব্যবস্থা, ব্যক্তিগত সম্পত্তির বিলোপ সাধন প্রভৃতির মাধ্যমে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হতে পারে। তাই লেস্কি মন্তব্য করেছেন যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র পরিপূর্ণতা লাভ করতে পারে না। এবার দেখো গণতন্ত্রের ভবিষ্যৎ, ফিউচার অব ডেমোক্রেসি। 1668
অষ্টাশি সালে গৌরবময় বিপ্লব। কবে হয়েছিল? 1688 সালে। 1688 সালে গৌরবময় বিপ্লবের সময় থেকে শুরু করে 20 শতকের দ্বিতীয় দশক পর্যন্ত উদারনৈতিক গণতন্ত্রের জয়যাত্রা অব্যাহত ছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর এরূপ গণতন্ত্রের সংকট শুরু হয়। ক্রমবর্ধমান বেকারত্ব, অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিরতা, জনগণ ক্রমবর্ধমান দারিদ্র্য প্রভৃতি ধনতান্ত্রিক রাষ্ট্রের সাধারণ বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। উদারনৈতিক গণতন্ত্রের প্রবক্তারা এরূপ সংকটের কারণ ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন। সমাজতন্ত্রের সমর্থকবৃন্দ এবং ল্যাস্কি প্রমুখের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সাম্য প্রতিষ্ঠার অভাবে উদারনৈতিক বা ধনতান্ত্রিক গণতন্ত্রের সংকট ঘনীভূত হয়েছে। এইসব গণতান্ত্রিক রাষ্ট্রে দেশের সম্পদ মুষ্টিমেয় ধনশালী ব্যক্তির হাতে কেন্দ্রীভূত থাকার ফলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার পদদলিত হচ্ছে। বর্তমানে উদারনৈতিক গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য শাসক গোষ্ঠীর সামনে দুটি পথ খোলা আছে। প্রথমটি হলো শ্রেণী সম্পর্কের পুনর্বিন্যাসকে স্বীকার করে নিয়ে পুঁজিপতি শ্রেণী হিসেবে নিজেদেরকে অস্তিত্বকে বিনষ্ট করা। দ্বিতীয়টি হলো রাজনৈতিক গণতন্ত্রের কণ্ঠরোধ করে সমাজের পুনর্বিন্যাসে জনগণকে বাধা দেওয়া। আত্মহননের পথে না গিয়ে স্বাভাবিকভাবে ধনিক শ্রেণী দ্বিতীয় পথকে বেছে নেয়। শেষ পর্যন্ত তারা গণ অভ্যুত্থানের ভয় তাদের সৃষ্ট রাজনৈতিক গণতন্ত্রকে কণ্ঠরোধ করে হত্যা করার জন্য সচেষ্ট হয়। উদারনৈতিক গণতন্ত্রের ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করে লয়েড বলেছেন, গণতন্ত্র যদি মানুষের মনে এই বিশ্বাস জাগাতে না পারে যে এটি হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে মানুষ সুখ দুঃখ দারিদ্র্য ও অত্যাচারের হাত থেকে নিষ্কৃতভাবে স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই স্বাধীনভাবে স্বীয় ব্যক্তিসত্তার বিকাশ ঘটাতে সক্ষম হবে, তবে গণতন্ত্র টিকে থাকতে পারবে না। কিন্তু গণতন্ত্র যেহেতু জনগণের শাসন, সেহেতু গণতন্ত্রের প্রতি বিশ্বাস হারানোর অর্থ জনগণের প্রতি বিশ্বাস হারানো। ঠিক আছে, গণতন্ত্র জনগণের শাসনটা, গণতন্ত্রের প্রতি বিশ্বাস হারানো মানে জনগণের উপরে বিশ্বাস হারানো। রবীন্দ্রনাথ বলেছেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপরাধ বলে মনে করি। তাই আমরাও আশা করব মানুষের শুভ বুদ্ধি ও নিষ্ঠা একদিন তাকে প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কাজে সাফল্যমণ্ডিত করে তুলবে। স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। পরের ভিডিও দেখা হবে। তোমরা এগুলো সব দেখতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।